একটু বিবেচনা করতে হয়। সিএম দেওয়ার পরে অনেকের অ্যাগ্রিভেশন হয়, অর্থাৎ রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি করতে হবে? এটা এই বইতে দেওয়া নাই, হাসান মির্জার বইতে দেওয়া নাই। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে সহজ নিয়ম। সিএম দিয়ে যে কোনো রোগীর যদি কষ্ট বেড়ে যায়, এরকম খুব কম হয়, হয়তো শতকরা 2-1 জন হতে পারে, হলে তাকে 200 দিবেন। 200 কিভাবে খাবে? আধা গ্লাস পানিতে 3-4টে গ্লোবিউলস দিয়ে, বা যারা লিকুইড দেন 1 ফোঁটা দিয়ে 8-10 বার নাড়াচাড়া করে 15 মিনিট পর পর 3 বারে 3 চামচ খেয়ে নিবে। তাহলে অ্যাগ্রেভেশনটা তাৎক্ষণিকভাবে চলে যাবে, তার যে কষ্টটা বেড়ে গেছে চলে যাবে। সিএম এর অ্যাকশন নষ্ট হবে না। এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি? সিএম দিয়ে রোগের প্রকোপ বেড়ে গেছে, এক্ষেত্রে সিফিলিনামেরই M/3 ঘন ঘন দিবেন। কিরকম? 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট পর পর 3 থেকে 6 বার দিলে তাৎক্ষণিকভাবে অ্যাগ্রেভেশনটা চলে যাবে, রোগীর কোনো তখন আর কষ্ট থাকবে না। এখন করণীয় কি? এখন আপনি ওই রোগীর জন্য আপনার 5 সিফিলিনাম M/5, 7, 9, 11, 13, 15 এইভাবে এগোতে থাকবেন। একটা পর্যায়ে দেখে যেতে যেতে দেখবেন তার অনেক উপকার হয়ে গেছে, 90 ভাগ রোগী সুস্থ হয়ে গেছে, 95% সুস্থ হয়ে গেছে, কিন্তু আর কাজ হচ্ছে না সিপিলিনাম। তাহলে এখন কি করবেন? ওই রোগীর জন্য আপনি যে নির্বাচিত ওষুধটা সিলেকশন করেছিলেন সেইটা এখন দিতে পারেন। হয়তো সেটা হতে পারে ফসফরাস, ল্যাকেসিস, অথবা যেটাই হোক না কেন দিবেন। কিভাবে দিবেন? 200 দিয়ে দিবেন। আর যারা 50 মিলিসিমাল স্কেল ব্যবহার করেন তারা 3 অথবা M/5 দিবেন। কিভাবে খাবে? খাওয়ার নিয়মটা হচ্ছে, এটা খাওয়ার বিভিন্ন নিয়ম আছে, তবে আমি যেটা দিয়ে থাকি রোগীদের সেটা সহজ করে, প্রায় আধা লিটার পানিতে, ওই আধা লিটারের যে পানির বোতল পাওয়া যায় বাজারে, ওর ভিতরে একটু উপরে 2 ইঞ্চি ফাঁকা রাখবেন, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এই পানিতে আপনার 3-4টে গ্লোবিউলস দিয়ে দিবেন, M/3 অথবা 5, অথবা যেই পটেন্সিটাই দেন না কেন আপনি, দিয়ে 8টা জাগি দিয়ে 1 ডোক খাবে, অথবা চা চামচের 1 চামচ, অথবা বোতলের কর্কের 1 কর্ক। রোগীর অবস্থা অনুসারে প্রতিদিন 1 বার, 2 বার, 3 বার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি সাধারণত যেটা করি, বিশেষ জরুরি ক্ষেত্রে প্রথম দিন 3 বার দিয়ে দিই, টাইম কিলিং না করে 15 মিনিট পর পর 3 বারে 3 চামচ খেয়ে শেষ। এর পরের দিন থেকে রোগী অনেক ভালো বোধ করে 1 বার অথবা 2 বার, সকালে 1 বার, বিকালে 1 বার, অথবা শুধু সকালে 1 বার। অথবা এটা হয় আপনার রোগীর লাইফস্টাইল অনুসারে, সে যখন সময় পায় তখনই খেয়ে নিবে, খাওয়ার আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে, অথবা খাওয়ার ভিতরেও কাজ হবে। রোগী যদি বিশেষ কোনো নেশায় আসক্ত হয়, অর্থাৎ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকে, সিগারেট, বিড়ি, পান, তামাক খায়, অথবা যে গুটকা খায়, ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন নেশার দ্রব্য, এর ভিতর দিয়েও আমাদের এই ওষুধগুলো কাজ করবে, খেয়াল রাখতে হবে। অনেক রোগী এসে বলবে, ডাক্তার বাবু আমার ডায়াবেটিস আছে, আমি কিন্তু খাওয়ার নিয়ম কানুন মানতে পারবো না, আমার যখন যা ইচ্ছা তাই খাবো, সেই ওষুধ দেন আমি যাতে ভালো হয়ে যায়।
অর্থাৎ ডায়াবেটিস ভালো হয়ে যায়। তখন আমরা কি করব? আমাদের হিকমত খাটাতে হবে। ঠিক আছে, আমি তো আপনাকে বলি নাই, নিষেধ করি নাই, আপনি আপনার রুচি অনুসারে পরিমিত পরিমাণ সব খাবার খান, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই খাবার খেলে আপনার কষ্টটা বেড়ে যায় সেগুলো আপনি অ্যাভয়েড করবেন যতদূর সম্ভব হয়। এইভাবে ট্যাক্টফুলি, কৌশলগতভাবে রোগীর অনুভূতিতে আঘাত না দিয়ে তার সাথে কথা বলি। রোগী খুশি হয়ে যায়, আরে ডাক্তার তো আমাকে খেতে বলছেই, তবে পরিমিত পরিমাণ, এটা বলতে হবে, হ্যাঁ, যাতে তার কষ্টটা বেড়ে না যায়। এখন একটা লোক দীর্ঘদিন ধূমপান করছে বা অন্য কোনো নেশায় আসক্ত, তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায় না, কিন্তু এই ওষুধগুলো খেলে যেটা সুবিধা হয়, রোগী নিজে থেকেই ছেড়ে দেয়। যেমন যারা ড্রাগ এডিক্টেড, এদের সিভিলিনাম দিবেন সিএম থেকে শুরু করে, এরপরে M/15 অথবা M/3 থেকে শুরু করবেন, অথবা M/7 থেকে, অসাধারণ কাজ হবে অধিকাংশ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। নেশাগ্রস্ত লোকদের ক্ষেত্রে অন্যান্য মেডিসিনের প্রয়োজন হতে পারে, হয়ও, সবার ক্ষেত্রেই সিভিলিনামে কাজ হবে না, হয়তো সিভিলিনামে আংশিক হবে, অন্যান্য মেডিসিনের প্রয়োজন হবে। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। আর একটা অভিজ্ঞতা শেয়ার করছি হাসান মির্জার বইয়ের আলোকে, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। যেই সমস্ত ক্ষেত্রে এই অ্যান্টিমায়োজেটিক মেডিসিন নির্ধারণ করবেন, সিপিলিনাম, ব্যাসিলিনাম অথবা মেডোরিনাম অথবা থুজা, সেটা হলো, মনে করুন আপনি একজনের জন্য সিপিলিনাম এই রোগীর রোগীলিপি করলেন, রোগীলিপির ভিতরে দেখবেন অনেক রুব্রিক পেয়ে যাচ্ছেন আপনি। রেপার্টোরাইজেশন যখন করবেন, রেপার্টরিকরণ, দেখবেন অনেকগুলো রুব্রিক পেয়ে গেলেন সিভিলিনামের, অনেকগুলো থুজার, মেডোরিনামের, এই আমাদের রেপার্টরিতে পেয়ে যাবেন, লেটেস্ট যেগুলো বেরিয়েছে। অর্থাৎ লেটেস্ট বলতে আমি বুঝাচ্ছি এই সিনথেসিস এবং কমপ্লিট রেপার্টরি অথবা রবিন মার্ফির রেপার্টরি, অসাধারণ। আপনি যেদিক থেকেই এগোন, রেপার্টরির মাধ্যমে এগোন অথবা মেটিগার মাধ্যমে এগোন, দেখবেন এর মাধ্যমে সিপিলিনাম, মেডোরিনাম, ব্যাসিলিনাম নির্ধারণ করলেন, ওই অনুসারে আপনি মেডিসিন দেন রোগীকে, তাতেও রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। তাহলে আমি দেখছি একটা রোগীকে মেডিসিন সিলেকশনের জন্য আমি অনেকগুলো পথ পেয়ে যাচ্ছি, রেপার্টরি দিয়ে হেল্প পাচ্ছি, মেডিকা দিয়ে হেল্প পাচ্ছি, হাসান মির্জা সাহেবের অভিজ্ঞতা লব্ধ এই বইয়ের মাধ্যমে হেল্প পাচ্ছি। মূল টার্গেট আমাদের রোগীর যে সোরাসিফিলিস, সাইকোসিস, এই প্রধান তিনটা রোগকে নিয়ন্ত্রণে আনা, তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। তো এই প্রধান তিনটা রোগ, সোরাসিফিলিস, সাইকোসিস এবং আর একটা হচ্ছে টিউবারকুলোসিস ডায়াথিসিস, টিউবারকুলার ডায়াথিসিস, এইগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই মেডিসিনগুলো, অ্যান্টিমায়োজেটিক মেডিসিনগুলো ব্যবহার করি সিএম দিয়ে। এরপরে লোয়ার পটেন্সি, কখনো কখনো হায়ার পটেন্সি। শিশুদের ক্ষেত্রে সাধারণত আমি সিএম দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে অ্যাগ্রিভেশন হয়নি। শিশু বলতে বোঝাচ্ছি 1 ঘন্টা বয়স থেকে 100 বছর বয়স, 1 ঘন্টা বাচ্চারও সিএম দেওয়া যায় যদি সেই ক্ষেত্র থাকে। যদি সিরিয়াসলি অসুস্থ হয়, শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়, তো এই সমস্ত ক্ষেত্রে সিএম না দিয়ে আপনার সিপিলিনাম M/5 অথবা ব্যাসিলিনাম M/5 দিলে দারুণ কাজ হবে, 3তেও কাজ হবে। তো 5 হচ্ছে 200 এর সমান, হ্যাঁ। রাজেন শঙ্করনের গবেষণা অনুসারে 5 M/5 M/6 ইকুয়ালস 200, অর্থাৎ সেন্টিসিমাল স্কেলের 200 শক্তির সমান। তো 200 আপনি দিবেন, 10 দিন খাবে, প্রতিদিন 1 বার 2 বার 3 বার করে, রোগীর অবস্থা বিবেচনা করে। ওই যে প্রথম কাপ, হ্যাঁ হ্যাঁ শিওর, প্রশ্ন করেন।
না স্যার, মানে আমাদের শিওর। ক্লাস 10:30 পর্যন্ত, সময় কম। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকের প্রশ্ন। ও শিওর, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে থেমে যাচ্ছি। বিশেষ এই এতক্ষণ যা বললাম এর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অথবা হাসান মির্জার বই পড়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমার জানা থাকলে বলে দেব। আচ্ছা। জি, আপনারা কেউ, স্যার আমি বলবো স্যার, হাসান মির্জার সাথে আপনার সাক্ষাৎ এবং এবং বইটা প্রকাশ করা 2-1 মিনিটে যদি বলেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আমি 2017 সালে একটা সেমিনারে গিয়েছিলাম কলকাতা। তো ওখানে একজন ঢাকার এক ডাক্তার ছিলেন, ডাক্তার এস এম গোলাম রব্বানী। উনি বললেন এই হাসান মির্জার কথা, আমরা নাম শুনেছি, কখনো দেখা সাক্ষাৎ হয় নাই, তো চলেন যাই ওনার সাথে দেখা করে আসি। তো ওনার জানা ছিল লোকেশনটা। ওনার ঠিক আছে, সেমিনার শেষে 2 দিন সেমিনার শেষে ওখানে দেখা করতে গেলাম। স্যার এই রাব্বানী ভাই উপস্থিত আছে এখানে? হ্যাঁ, রব্বানী ভাই, এস এম রব্বানী। আর সঙ্গে গিয়েছিলেন রাজশাহীর ডাক্তার, ওই ছিল সাদ ইবনে মোজাম্মেল, ওর বাবাও ডাক্তার অ্যালোপ্যাথিক। আরেকজন গিয়েছিলেন চুয়াডাঙ্গার ডাক্তার চুয়াডাঙ্গার নাহিদ সাহেব। আমরা এই কয়েকজন গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ওই হাসান সাহেবের ওই বইটা কিনলাম, ওখান থেকে কিনলাম। এবং আমি সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বললাম স্যার, আপনার এই বইটা আমি প্রকাশ করতে চাই বাংলাদেশ থেকে, এটা বাংলাদেশে পাওয়া যায় না, আপনারাও তো পাঠান না। উনি তাৎক্ষণিকভাবে খুব খুশি হলেন এবং অনুমতি দিয়ে দিলেন। তো ওনার এই বই প্রকাশ করার আগে আমাকে বাংলাদেশ থেকে একজন খুলনা জসকোটের এক স্টাফ বলেছিল, স্যার এই বইটা আপনি একটু পড়েন। উনি চিকিৎসা নিতেন, আর আমার কাছে ওই বইটা পড়ার জন্য উনি ফটোকপি দিয়েছিলেন বইটার। তো আমি আসলে ব্যস্ততার জন্য আর অনাগ্রহের জন্য পড়ি নাই, খুব একটা আগ্রহ হয় নাই পড়ার। তখন তো আমি আসলে অন্যান্য মেথড নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আগ্রহ হয় নাই। তো উনি সর্বশেষ আমাকে খুব চেপে ধরলেন, বইটা পড়তে হবে আপনাকে। ঠিক আছে, আপনি যখন অনুরোধ করছেন। বইটা যতই পড়লাম মজা আর মজা। তো দেখলাম তো এই বইটা তো বাংলাদেশ থেকে প্রকাশ করা খুব জরুরি। তো এরপরে আমি ওই কলকাতা সেমিনারে যে অনুমতি নিয়ে নিলাম। আমি বাংলাদেশ থেকে যে বইটা পেয়েছিলাম, জসকোটের ওই স্টাফ দিয়েছিল, ওইটা আমি সঙ্গে নিয়ে চলে গেলাম, ওনাকে দেখালাম। তো এটা তো ফটোকপি ছিল। তো বললো এখানে তো অরিজিনাল পাওয়া যায়, এই অরিজিনাল নিয়ে যান। বললো ঠিক আছে, অরিজিনাল কিনে নিলাম 2 খণ্ড। অনুমতি নিয়ে এখান থেকে প্রকাশ করলাম। পরের বছর আবার গেলাম দেখা করতে, ওনাকে 4 কপি সৌজন্য কপি দিলাম লেখককে। উনি ভীষণ খুশি হলেন, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, দোয়া করলেন। মানে ওনার বইটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, এই জন্য খুব খুশি হয়েছেন। এইটা হচ্ছে। তো আমি যেটা করেছি, এই বইয়ের মধ্যে অসংখ্য অগণিত ভুল ত্রুটি ছিল। সেটা হতে পারে প্রিন্টিং মিস্টেক, তথ্যগত কোনো ভুল ত্রুটি আমার নজরে আসে নাই। অসংখ্য অগণিত প্রিন্টিং মিস্টেক পেয়েছি, এই জন্য এই বইটা ইন্ডিয়াতে তেমন চলতো না। বাংলাদেশ থেকে যখন কারেকশন করে দেওয়া হলো পুরোপুরি, এরপরে কলকাতা কলেজ স্ট্রিটে বাংলাদেশ থেকে প্রকাশিত বই হাজার হাজার কপি সেল হয়েছে। এর সেল দেখে বাংলা বাজার থেকে একজন নকল বের করেছে, এক ভদ্রলোক। তবে বইয়ের শেষের থেকে অনেকগুলো পৃষ্ঠা বাদ দিয়ে দিয়েছে।
সেই ভদ্রলোক এখন বই পাঠায়, এবং এখন আরেকজন আসছেন, উনি বই পাঠাচ্ছেন। এই অরিজিনাল বইটা আমি যেটা ছাপিয়েছি, উনি বলছেন আপনি এই অরিজিনালটাই আমি ছাপাবো, নকলটা কলকাতা পাঠাবো না। কিন্তু এর আগে কিন্তু কলকাতায় এই বই তেমন একটা চলতো না, কারণ ওই অগণিত ভুল ত্রুটির কারণে তারা হয়তো তাড়াহুড়ো করে বইটা প্রকাশ করেছিলেন। কারেকশন, তাদের ওই পেশাগত ব্যস্ততার জন্য এই বইয়ের ভিতরে যে ভুল ত্রুটি একজন সাধারণ পাঠকের চোখে ধরা পড়ে, খুব পড়ার সময় খুব লাগে, মনটা খারাপ লাগে, এত ভুল। এই জন্য হয়তো বইটা বাজার পায় নাই, মার্কেট পায় নাই। তো বাংলাদেশি থেকে প্রকাশিত বইটা অসাধারণ মার্কেট। ওখানে যেমন মন্ডল হোমিও হল, দেবাশিস হোমিও হল, রূপা হোমিও হল, বিভিন্ন দোকানে এই বইটা শত শত কপি সেল হয়েছে। আর আমি আর একটা সুখবর দেই আপনাকে, এই বইটা নিয়ে আমি একটা ভিন্ন মতাদর্শের সেমিনারে গিয়েছিলাম। 100 কপি নিয়ে 100 কপি সেল হয়ে গেছিল। আপনি অবাক হয়ে যাবেন। ইন্ডিয়াতে 100 কপি ওই সেমিনারে সেল হয়ে গেছিল। এটা একটা হাসান মির্জার বইয়ের প্রতি তাদের। এবং পরবর্তী সেমিনারে যখন আবার গেলাম, তখন আমার কাছে চাইলেন হাসান মির্জার বই কই, হাসান মির্জার বই দেন। তো এই যে কারেকশন করে করে এখন এই অবস্থায় আসছে, সর্বশেষ যেটা আর জীবনে কখনো বের করতে পারবো কিনা জানি না। এখন বইয়ের চাহিদা করোনার পর থেকে বই পড়ার প্রতি আগ্রহ অনেক অনেক কমে গেছে। হ্যাঁ, আপনারা আমার নাম্বারে মেসেজ দিয়েন, নাম ঠিকানা সহকারে। আমি যারা আর কি বইটা নিতে চাচ্ছেন, অনেকে মেসেজ দিচ্ছেন, আমি একবারে বলে দিচ্ছি, আমার ওই নাম্বারে মেসেজ দিয়েন, আমি পাঠিয়ে দেবো। আপনার নাম ঠিকানা দিয়েন, পাঠিয়ে দেবো। তো যাই হোক, এই হলো বইটা কিভাবে প্রকাশ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? যে আপনারা যারা আছেন, আপনারা প্রশ্ন করেন, এমনি প্রশ্ন করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। আর আমি প্রশ্ন করতে যাব। বলেন স্যার। ওই 50 সহস্রাধিক 3, 5, 7, 9, 11, 13, 15 এভাবে বেজোড়া, কিন্তু পরপর দিলে কি সমস্যা হচ্ছিল কিনা বা হবে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? কামাল ভাই, আমি মিউট করে দিয়েছিলাম, এটা আনমিউট করে কথা বলেন। শ্রদ্ধা কামাল, আপনার সবাই মিউট করেন। ওমর ফারুক মিউট করেন। জি জি, এসএম কামাল। হ্যাঁ হ্যাঁ, জি জি, বলছি, হ্যাঁ বলেন। আচ্ছা, জি জি, বলুন বলুন। স্যার বলছিলাম দুই দিন 3 দিন আচ্ছা, সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না কেন জানেন? জি, এবার বলেন। বলছিলাম কি যে সঙ্গে সঙ্গে আপনার অ্যাগ্রাভেশন হলে আমরা কত দেব, আর যদি একদিন 2 দিন ভালো থাকার পরে অ্যাগ্রাভেশন হয় সেই ক্ষেত্রে আমরা কত পাওয়ার ব্যবহার করব, পটেন্সি ব্যবহার করব, এটা যদি ক্লিয়ার করতেন স্যার। আচ্ছা, সঙ্গে সঙ্গে যদি অ্যাগ্রেভেশন হয় বা 2-1 দিন পরে যদি হয়, ওই একই পটেন্সি 200 দিবেন। 15 মিনিট পর পর 3 বারে 3 চামচ খেলে ঠিক হয়ে যাবে, এই একটা। অথবা ওই 50 শতমিক পদ্ধতির M/3 ঘন ঘন 10-15 মিনিট পর পর 3 থেকে 6 বার দিলে ঠিক হয়ে যাবে, কোনো ভয়ের কারণ নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি স্যার, বলছিলেন যে আপনি বেজোড় দিচ্ছিলেন, একদিন 5-7 এরকম কেন পরপর না দিয়ে? আচ্ছা, এটা আপনি যদি জোড়া দেন তাও দিতে পারবেন, যেমন 2, 4, 6, 8 এভাবেও একই কাজ হবে, কোনো পার্থক্য নাই।
একই কাজ। না, সেটা না স্যার, আমি তো বিয়ের পরে তো 3 দেওয়ার কথা, 3-এর পরে 4 দেওয়ার কথা, কেন এরকম জাম্প করছে? হ্যাঁ, ওই জাম্পিং মেথডে দিলে আপনার মনে করেন 2 এর পরে যদি 3 দেন, 3 এর পরে 4, মানে তেমন একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে না। তো একটা পটেন্সি পরে দিলে বেশি ভালো কাজ হয়, এই একটা দিক। তবে কিছু কিছু ক্ষেত্র আছে, সিরিয়াস পেশেন্ট যেমন ক্যান্সার, অ্যাজমার পেশেন্ট, ওই সিরিয়ালি দিতে থাকবেন, 2 3 4 5 এভাবে দিতে থাকবেন, ওই জাম্পিং মেথডে দেওয়ার প্রয়োজন নাই, যাতে তাদের কষ্ট না হয়। এটা রোগীর শারীরিক মানসিক অবস্থা বুঝে দিতে হয়। যেমন ওভার সেনসিটিভ পেশেন্ট যারা, তাদেরকে হায়ার পটেন্সি কখনো দিবেন না, সিএমও দিবেন না, ওদের শুরু করবেন 3 দিয়ে। থাইরয়েডের রোগীদের কখনোই সিএম দিবেন না, ওদের শুরু করবেন থাইরয়েড, যাদের হাইপো থাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম আছে, এদেরকে লোয়ার পটেন্সি দিয়ে শুরু করবেন। নিরাপদ হচ্ছে 2 3 বা 1 2 3 থেকে শুরু করা। হার্টের রোগীদের সেম দেওয়া যায়, আবার যায় না, দুটোই ঠিক। আমি দিয়েছি, রেজাল্ট পেয়েছি দুরকম ভাবেই। হার্ট ছিদ্রি হয়ে গেছে, হার্টে ব্লকেজ হয়ে গেছে, সিএম দিবেন, সিএম দিয়ে সাথে সাথে 3 দিয়ে দিবেন, অসাধারণ কাজ হবে হার্টে ব্লকেজ। পাশাপাশি আপনার ডায়েটিং এ দিতে হবে। ডায়াবেটিসের রোগীদের M/3 মহা ওষুধ, মানে মহা ওষুধ বলতে ব্রহ্মাস্ত্র বলতে পারেন, কাজ হবে। নির্বাচিত M/3, সে দীর্ঘদিন খেতে পারবে। M/3 দীর্ঘদিন বলতে 3 দিন থেকে 3 মাস 4 মাস খেতে পারে। এই 1 বোতল পানিতে ঝাঁকি মারবে আর খাবে, ঝাঁকি মারবে আর খাবে, অসাধারণ কাজ হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স ভিন্নতর হতে পারে, সব রোগীর ক্ষেত্রে একই রকম নাও হতে পারে এবং হবেও না এটা। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, প্রশ্ন। পটেন্সি নিয়ে আমার মনে হয় আচ্ছা স্যার, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন একদিন, এবং এই বিভিন্ন যারা অভিজ্ঞ ডাক্তার আছেন এখানে অনলাইনে ক্লাসে, তারা প্রত্যেকে শেয়ার করবেন। আপনি একই সাথে দুটো পদ্ধতি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল এবং সেন্টিসিমাল স্কেল। আমি দুটো অস্ত্রই সঙ্গে রাখি, যখন যেটা, যেমন অ্যাক্সিডেন্টাল কেসে একরকম দিতে হয়। কিছুদিন আগে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এক ভদ্রলোকের, আমি তাকে কার্বোভেজ সিএম দিয়েছি, এরপরে কার্বোভেজ M/15 17 19 21 এভাবে দিয়েছি। 1 মাসের ভিতর রোগী হেঁটে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, ডাক্তাররা বলছিল 6 মাস লাগবে, তার 6 মাস রেস্টে থাকতে হবে, ততদিন লাগে নাই, 1 মাসের ভিতরে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। স্যার, সিরিয়াস। এখানে হ্যাঁ, স্ক্রিনে দেখেন, স্যারের নাম ঠিকানা দিয়েছেন, এটা আপনি স্ক্রিনশট দিয়ে নেন যারা বই নিতে চান, ও আচ্ছা আচ্ছা, এই বা যোগাযোগ করুন। আমি কোথায় দিব আপনার এটা? না স্যার, আমি দিয়েছি। ও হ্যাঁ, শিওর, আপনি একটু দিয়ে দেন ওই কন্টাক্ট নাম্বার। আপনারা যারা আছেন একটু স্ক্রিনশট নিয়ে নেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। অথবা মনে করেন এখন মনে পড়ছে না, পরে যদি প্রশ্ন মনে পড়ে আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েন, আমি যতদূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। জি, শাহিন আলম স্যার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম। শাহিন আলম স্যার একটু পরিচয় দেব। হ্যাঁ শিওর শিওর। শাহিন আলম স্যারই মূলত আমাদের এখানে এই ক্লাসটা নিয়ে থাকেন। উনি হাসান মির্জা স্যারের যে পদ্ধতি, এই পদ্ধতিটা উনি কনসাইজ করে সব আলাদা আলাদা করা আমাদের ক্লাস নিয়ে থাকেন। যেমন মনে করেন আজকে ডায়রিয়ার উপরে ওনার 3টা খণ্ডে কোথায় কি আছে সবকিছু মিলে একত্রিত করে আমাদের ক্লাস নেন। উনি মূলত আজকের আমাদের অনুষ্ঠানের, আপনি প্রধান অতিথি কামাল স্যার, আর শাহিন আলম স্যার বিশেষ অতিথি। যে আমাদের বিশেষ অতিথি শাহিন আলম স্যার প্রশ্ন করবেন, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। কামাল স্যার, কিছু মনে করবেন না, আমি আপনার ক্লাসগুলা থেকে যেটা মানে একটা প্রশ্ন আমার মনে আসতেছে সেটা বারবার, আপনি আসলে এখন কোন মেথডটার দিকে বেশি প্র্যাকটিসে জোর দিচ্ছেন? মানে আমার মনে হচ্ছে, কেমন জানি মনে হচ্ছে স্যার গোবেকটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তো
এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, কিছু মনে করবেন না। না স্যার আপনার মিউট আছে, কামাল স্যার। আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। আমি বেসিক্যালি গোব্যাক থিওরি অনুসারেই অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমার সীমাবদ্ধতা আছে সেখানে আমি হাসান মির্জা সাহেবের হেল্প নিচ্ছি বা মাইন্ড মেথডের হেল্প নিচ্ছি, এতে কোনো অসুবিধা নেই। রোগী তো আর আপনাকে বলবে না আমাকে গোব্যাক থিওরি অনুসারে বা ক্লাসিক্যাল মাইন্ড মেথড অনুসারে চিকিৎসা করেন। এটা আপনার রোগীর অবস্থা এবং নিজের অবস্থা বিবেচনা করে চিকিৎসাটা দিতে হবে। হ্যাঁ, ডাক্তার হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, খেয়াল করতে হবে। আবার পদ্ধতিরও নিজস্ব সীমাবদ্ধতা আছে। সব পদ্ধতি দিয়ে সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর কোনো- আমি এটাই জানতে চাচ্ছি। না, আমার ভিতরে অনেক সীমাবদ্ধতা আছে, এই জন্য আমি কখনো গোব্যাক, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোব্যাকের হেল্প নিচ্ছি, আর বিশেষ বিশেষ ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির হেল্প নিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরাও এটা করবেন, আমরাও বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ে না, আপনি কিভাবে করেন করতেছি। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যদি সময় সুযোগ, যদি আমাদের সময়- পরিচালক মহোদয় অনুমতি দেন। আচ্ছা, আমরা আবার প্রত্যেক শুক্রবারে এই ক্লাসটা হয় 9:30। তো আমরা 9:30। আচ্ছা, আর এমনিতেই আমাদের ক্লাস প্রত্যেক দিন, শুধু হাসান মির্জা স্যারের ক্লাসটা হয় 9:30 শুক্রবার। আচ্ছা, জি। আর একজন হাত তুলেছেন নাসিম স্যার, প্রশ্ন করবেন, আমরা শেষের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। মীর নাসিম স্যার প্রশ্ন করেন। হ্যাঁ, নাসির ভাই। ও আচ্ছা, মীর নাসিম স্যার জি, আরেকজন আরেক যে আপনি হাত তুলেছেন এমনি কোশ্চেনটা করেন না, সবার নাম তো বলা আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। নাম স্যার, আমি জানতে চাচ্ছিলাম স্যার, জি। হাসান মির্জা স্যারদের নখ দেখে এবং কপাল দেখে চিকিৎসা যদি পদ্ধতি দিতে চাই, এটা আপনার এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা যে স্যার কিভাবে এটা তাৎক্ষণিকভাবে নখ দেখে যে সিদ্ধান্ত নিত বা আচ্ছা, কপাল এটা দেখে সিদ্ধান্ত নিত? হ্যাঁ হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমি স্যারের বই পড়ে যেটা বুঝেছি, অর্থাৎ হাসান মির্জা স্যারের বই পড়ে, সেটা হচ্ছে বিকৃতি, দৈহিক আকৃতির বিকৃতি, নখের বিকৃতি। সিপিলি নামে তো বিকৃতি আছে, মানসিকতার যেমন বিকৃতি আছে, দৈহিক আঙ্গিক গঠনের বিকৃতি আছে। তো কপালের গঠন যদি বিকৃত মনে হয় স্বাভাবিকের চাইতে, স্বাভাবিকভাবে নাই কপালের অবস্থান, তাহলে ধরে নেবেন ওটা সিপিলি নাম। অনুরূপভাবে নখের গঠন যদি বিকৃতি হয় তাহলে ওটা সিপিলি নাম, চট করে বুঝে যায়। আপনি ওই সিপিলি নামের চ্যাপ্টারটা একটু পড়ে দেখেন, ওখানে পেয়ে যাবেন, সুন্দর মতো ফুটাই তুলছেন। আচ্ছা, আমি কি বুঝাতে পারলাম স্যার? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো যাই হোক, আপনাদের আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা জি আনাপ তাহমিদ জরিফ, যে আপনি কোশ্চেন করেন, ম্যাডাম বলতে যাচ্ছে স্যার, অনেকেই বলে যে আমি হাসান মির্জা স্যারের একমাত্র ছাত্র, অনেকে এরকম বলে থাকে, এরকম একটা বিভ্রান্তি থাকে। না, এটা স্যারের অগণিত ছাত্র। কারণ মনে করেন কেউ 1 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর ট্রেনিং নিয়ে যার যার এলাকায় চলে গেছেন এবং স্যারের ছবি ঝুলাই দিয়ে চিকিৎসা শুরু করছেন। একমাত্র ছাত্র, এটা ভুল, এই দাবিটা সঠিক নয়। আপনি ওখানে গেলেই দেখবেন হাসান মির্জা সাহেব যেখানে বসে থাকতেন, ওনার পিছনে ডাইনে বামে 10-12 জন ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার থাকতো। তারা সবাই প্যাড হাতে করে দাঁড়াই থাকতো, বলার সঙ্গে সঙ্গে ওষুধ লিখে দিচ্ছেন। ওই প্রেসক্রিপশনটা ওই যেখানে মেডিসিন সাপ্লাই রোগীর কাছে দেওয়া হচ্ছে, রোগী চলে যায় ফার্মেসি বিল্ডিং এ, ফার্মেসি বিল্ডিং থেকে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট ডাক্তাররা হাসান মির্জা সাহেবের চিকিৎসা পদ্ধতি শিখতেন আর সরাসরি প্রেসক্রিপশন লিখতেন। উনি বলে দেন, তাৎক্ষণিকভাবে লিখে ফেলেন মুহূর্তের মধ্যে।
থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। এই জন্য তাহলে যদি কেউ দাবি করে যে আমি একমাত্র ছাত্র, এটা সঠিক তথ্য নয়। তার বড় প্রমাণ এখনই দিচ্ছি। আপনাদের কাছে এই হাসান মির্জা সাহেবের বই আছে, ওই বইয়ের মধ্যে দেখবেন 2 জন ওনার প্রধান ছাত্রর নাম দেওয়া আছে, ডাক্তার মুস্তাফিজুর রহমান এবং ডাক্তার শামসুল আলম। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মোস্তফা কামাল স্যারকে ধন্যবাদ দিচ্ছি স্যারের মূল্যবান সময়। আমি যতটুকু খোঁজ নিয়েছি, স্যারের 3টা প্রোগ্রাম ছিল আজ, 3টা। এই 3টা প্রোগ্রাম ফেলে মানে শেষ করেছেন, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন হয়তো খাওয়া হয়েছে কিনা তাও জানি না। স্যার আপনি মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করেছেন এবং হাসান মির্জা স্যারের, আমাদের ওস্তাদ, চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আপনি অভিজ্ঞতা শেয়ার করেছেন। এজন্য আমাদের গুড নাইট স্টাডি ক্লাস এবং হলিস্টিক হেলথ গুড মর্নিং স্টাডি ক্লাসের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে অনলাইনে উপস্থিত ক্লাসে সকল ডাক্তার ভাই বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামীতে আমি যখনই সময় পাবো আপনাদের ক্লাসে, আমার খুব মজা লেগেছে আপনাদের ক্লাসটা, যেহেতু এই হাসান স্যারের ক্লাস নিয়ে আলোচনা করছেন। আমি যতদূর, কারণ আমার শুক্রবারে সাধারণত প্রতি শুক্রবারেই ক্লাস থাকে, সকালে এবং রাতে 2টো প্রোগ্রাম থাকে, আর মাঝখানে মাঝে মাঝে বেঁধে যায়, একসাথে 3-4টে পড়ে যায়। তো আমি চেষ্টা করব আপনাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, দাওয়াত দেন বা না দেন, বিনা দাওয়াতে চলে আসবো। থ্যাংক ইউ স্যার। জি স্যার। জাহাঙ্গীর স্যার এখন আমাদের এসএম জাহাঙ্গীর মেহেরপুর, তার কিছু বললে। হ্যাঁ বলেন, শিওর। স্যারের কাছে আসলে কিছু বলার নেই। হোমিও স্টাডি গ্রুপের হলিস্টিক হেলথকে ধন্যবাদ যে স্যারকে এত সুন্দর একটি আয়োজনের দাওয়াত দেওয়ার জন্য। আসলে শ্রদ্ধেয় হাসান মির্জা স্যারের বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন, তার ট্রিটমেন্ট পদ্ধতি কাছে থেকে দেখা বা সাধারণত অনেক সময়, যেমন আমি মেহেরপুরে চিকিৎসা করি, আমাদের মেহেরপুরেরই একজন ডাক্তার সাহেব আছেন, শুধু একজন না বেশ কয়েকজন আছেন, ওনারা স্যারের শীর্ষ বলে দাবি করেন, অনেকে একমাত্র শীর্ষ বলে দাবি করেন। কিন্তু আসলে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে স্যারের সাথে আমি মিল পাই না, কারণ আমি নিজেও স্যারের রোগী ছিলাম 1998 সালে, যার জন্য যখন হোমিওপ্যাথিতে এসেছি তখন যেন স্যারের ওই থিওরি বা আমাকে যেভাবে ট্রিটমেন্ট দিয়েছিল, বা আমি এখন অনেকেই স্যারের রোগীগুলো অনেক বেশ কয়েকজনের সাথে যেটুকু আলাপ হয়েছে, বা স্যারের শীর্ষ বলে যারা দাবি করেন তাদের সাথে আসলে মিল পাই না। এই জায়গায় আসলে খুব খটকাটা লাগে। তো যাই হোক, স্যারের কাছে অনুরোধ থাকবে, হলিস্টিকে স্যারের আরো বেশ কিছু ক্লাস চাই, আমরা কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ রাখছি। স্যারকেও ধন্যবাদ এবং সকলকে, বিশেষ করে হলিস্টিক হেলথের যারা কর্ণধার সকলকে ধন্যবাদ। আচ্ছা, এই ব্যাপারে একটু সদয় অবগতির জন্য জানিয়ে রাখা ভালো, আমি কিন্তু হাসান মির্জা স্যারের কোনো ওই প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত ছাত্র নই। আমি ওনার বইয়ের প্রকাশক মাত্র, বাংলাদেশ থেকে। হ্যাঁ, ওনার অনুমতি নিয়ে, মৌখিক অনুমতি নিয়ে প্রকাশ করেছিলাম। আর ওনার যে চিকিৎসা পদ্ধতির উপরে আমার ট্রেনিং নেওয়ার সুযোগ হয় নাই। আমি ট্রেনিং পেয়েছি ওনার বই পড়ে পড়ে। ওনার বই পড়ে যতটা বুঝেছি, আয়ত্ত করার সুযোগ হয়েছে, ততটুকুই শিখেছি, এর বেশি কিছু নয়। তো এখন যেহেতু সুযোগ নাই, আর যে সমস্ত ছাত্ররা বলছেন, এখন ছাত্রদের বিভিন্ন মান আছে। হ্যাঁ, একই ক্লাসে বিভিন্ন মানের ছাত্র থাকে, কেউ গোল্ডেন A+ পাচ্ছে, কেউ 33 পেয়ে পাশ করে যাচ্ছে। এখন এই যে মানের ভিন্নতা আছে, এরকম হবেই। আপনি যেটা উদাহরণ দিলেন ওরকম আছে। এখন কেউ যদি ভুল তথ্য দেয়, মন গড়া তথ্য দেয়, আমরা এড়িয়ে চলবো, এই জাতীয় কথাগুলো এড়িয়ে চলবো। তাদের যথাযথ সম্মান রেখেই যতদূর সম্ভব আমরা সঠিক তথ্য জানার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। সেটা হচ্ছে যে আমরা স্যারের বই পড়ে যেটুকু জেনেছি, আর মানে ওনাদের ট্রিটমেন্ট পদ্ধতি দেখে আসলে অনেক ভিন্নতা পাই, এই জন্যই প্রশ্নগুলো জাগে। এইগুলো আমরা কৌশলে এড়িয়ে যাব।
বুঝছেন? এখন মনে করেন একই গুরুর বিভিন্ন রকম শিষ্য থাকে, বিভিন্ন মানের, ওটা হবেই, হ্যাঁ। কারণ আমরা তো ওই ছাত্র, একই সিলেবাস, দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একই সিলেবাস, একই বই, একই শিক্ষক, কিন্তু রেজাল্ট ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও তাই হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। চলে এসেছি। জর্জ ভাই, অনুমতি সাপেক্ষে একটু কথা বলবেন। বলেন স্যার, সংক্ষেপে। একেবারে খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে মোস্তফা কামাল স্যারের সাথে বোধহয় আমার একবার দেখা হয়েছে, ওই যে আপনার ওই প্রোগ্রামটাতে বোধহয় শামীম ভাইয়ের ওইখানে। হ্যাঁ, একবার দেখা হয়েছিল, কিন্তু সেই রকম ভাবে কথাবার্তা হয় নাই। উনি কি সেই মানুষই কিনা এটা আগে এনশিওর করবেন, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওনার উনি যে চেম্বারটায় বসেন সেই চেম্বারটা হচ্ছে বোধহয় বিএম হোসেন, বোধহয় এরকম। আমার গণস্বাস্থ্যের মধ্যে উনি ভদ্রলোক ইয়ে করতেন, বয়স্ক মানুষ। বেশ অনেকবার ওনার সাথে আমার বসা হয়েছিল। যাই হোক, মানে সেই মানুষটাকে আগে এনশিওর করবেন, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে আমার মূল প্রশ্নটা, হাসান মির্জার যে 3টা বই আছে সেই 3টা বইয়ের জায়গা থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে এই 3টা বই পড়ে কি সত্যিকার অর্থে হাসান মির্জা স্যারকে মানে ওনার ট্রিটমেন্ট করাটা সম্ভব কিনা, ওনার যে ধারাবাহিকতার যে ট্রিটমেন্ট, এটা সম্ভব কিনা, এক। মানে এই বইটা সম্পর্কে কথা বলতেছে, এই বইটা পড়ে। কারণ আজকে যেই সকল মানে ওষুধ প্রয়োগের যে বিধিমালা মানে কামাল স্যার বললেন, সেই সকল বিধিমালার বিষয়গুলো কিন্তু এইখানে যেভাবে তিনি পরিষ্কারভাবে বললেন, এটা হয়তো তার নিজস্ব বুঝ বা ব্যবস্থা, কিন্তু বইটাতে কিন্তু এই ঠিক একইভাবে যে 2 দিন পর পর বা আবার 2 দিন পর পর খাওয়ানোর যে সকল বিষয়গুলো, অনেক কথাই আসছে। মানে আমার কাছে তো অনেক বিষয় ব্রেনে ধরা সম্ভব হয়েছে, অনেক বিষয় ধরা সম্ভব হয় না। এটা খুবই স্বাভাবিক সবার জন্যই। আমার মনে হয় এই রুমের মধ্যে যারা আছে, স্টিল 34 জন মানুষ আছে, ওনাকে বাদ দিলে 33 জন মানুষ, সবারই এটা এই জাহাঙ্গীর ভাই কথা বললেন, তার জন্য মনে হয় একই কথা। কথাটা হচ্ছে যে বই থেকে সম্ভব কিনা, তার ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে মানে অ্যাপ্লিকেশন করার জন্য যথেষ্ট কিনা। আচ্ছা, আপনার শেষের প্রশ্ন থেকে উপর দিকে যাই। শেষের প্রশ্ন ঔষধ সেবন বিধি সম্পর্কে করেছেন। 509 পৃষ্ঠায় এবারে দেওয়া হয়েছে, এবারে যে এডিশনটা বেরিয়েছে। কারণ আমাকে এই প্রায় প্রতিদিনই টেলিফোন করেন বিভিন্ন জেলা থেকে ডাক্তারবাবুরা, যে ইনি কি পদ্ধতিতে ওষুধ খাওয়াতেন, বই তো পেলাম, ওষুধ খাওয়ানোর সিস্টেম দেওয়া নাই। তো আমি এবারে বইয়ের মধ্যে বিস্তারিত দিয়ে দিয়েছি 509 পৃষ্ঠায়। যাদের কাছে বই আছে একটু কাইন্ডলি দেখে নিন। একত্রে 3 খণ্ড যেটা বেরিয়েছে এর মধ্যে পাবেন, অন্য কোনো বইতে পাবেন না। বাংলা বাজার থেকে যেটা নকল বেরিয়েছে ওর মধ্যে নাই। এই গেল ওষুধ সেবন বিধি। দ্বিতীয় হচ্ছে, ওনার এই বই পড়ে চিকিৎসা পদ্ধতিটা আপনি অনেকটা আয়ত্ত করতে পারবেন। আর এই বইয়ের পাশাপাশি আপনি মেডিকার হেল্প নেবেন একটু, তাহলে সবচেয়ে ভালো হবে। মনে করেন হাসান মির্জা একটা রোগীকে সিপ্লিনাম দিয়েছে, পাশাপাশি ফসফরাস দিয়েছে বা ল্যাকেসিস দিয়েছে ইত্যাদি। তো আপনি সিপ্লিনাম চ্যাপ্টারটা এখানে পড়ে নেবেন হাসান মির্জার এই বই থেকে। ল্যাকেসিসের চ্যাপ্টারটা আপনার কাছে যেই মেডিকা ভালো লাগে, এক বা একাধিক রেপার্টরি বা এক বা একাধিক মেডিকার হেল্প নেবেন, তাহলে আপনার পারফেক্ট একটা ধারণা হয়ে যাবে ল্যাকেসিস কোন আঙ্গিকে উনি নির্বাচন করেছিলেন। এটা সবচাইতে সুবিধা হবে শেখার জন্য। হাসান মির্জা কিন্তু বারবার গুরুত্ব দিচ্ছেন আপনারা অবশ্যই কেন্ট, বোরিক, ন্যাশ, লিপি, ফ্যারিংটন, তারপরে এই যে হিউজেস, এদের বইগুলো পড়বেন, তাহলে হোমিওপ্যাথি সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন। শুধু একজন লেখকের বই পড়লে হয় কি, এক পেশে ধারণা আসে, কিন্তু একাধিক লেখকের বই পড়লে হয় কি, সমন্বয় সাধন করতে পারবেন, আপনি চিন্তাধারার সমন্বয় সাধন করতে পারবেন। আচ্ছা, কেন্ট এই কথা বলছে, তাহলে বোরিক কি বললো দেখি একটু, দুইজনের ভিতর ভিন্নতা কি, দুইজনের ভিতরে মিল কি আছে, এইটা আপনি করতে পারবেন, এই সমন্বয় সাধনগুলো করতে পারবেন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন,
গণস্বাস্থ্য হাসপাতালে ডাক্তার বি হোসেনকে দেখেছেন? হ্যাঁ, উনি হচ্ছেন আমরা খুলনাতে একই সাথে একসময় প্র্যাকটিস করতাম, তারপরে উনি ঢাকায় চলে গেলেন, ওখানে গণস্বাস্থ্য হাসপাতালে উনি চিকিৎসা করতেন। ওনার নাম ডাক্তার বাশারত হোসেন, সংক্ষেপে লেখা হয় বলা হয় বি হোসেন। উনি এখনো খুলনাতে আছেন, জীবিত আছেন ভদ্রলোক। এখন অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারে অনেকটা দুর্বল হয়ে গেছেন, এই আর কি। ওনার জন্য দোয়া করবেন। আর থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর গাজী স্যার মনে একটা হাত তুলেছিলেন। স্যার গোলাম রব্বানী স্যার অনেক চেষ্টা করতে। এই গোলাম রব্বানী স্যার হ্যাঁ হ্যাঁ বলেন রব্বানী ভাই। ওয়ালাইকুম আসসালাম রব্বানী ভাই, কেমন আছেন? এই যে এই রব্বানী ভাই কিন্তু ঘটনার সাক্ষী। উনি কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলেন এই ডাক্তার হাসান মির্জার ওখানে। প্রথম যেদিনকে যাই সেদিনকে আপনি আমি ছাড়া কেউ ছিল না। আচ্ছা, ওই দ্বিতীয় দিন বই দেওয়ার সময় ওই সাদ বাবু ছিল এবং ওই নাহিদ ভাই ছিল চুয়াডাঙ্গা। আমি ছিলাম না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আপনার নামটা দিয়েছি। আর দ্বিতীয় কথা হলো হ্যাঁ, হাসান মির্জা মতিলাল মুখার্জির কাছে 14 বছর দাঁড়িয়ে থেকে শিষ্যত্ব গ্রহণ করে এটা পাণ্ডিত্য অর্জন করেছেন। 14 বছর লেখাপড়া করেছেন, এক একটা মেডিসিন শতবারের উপরে পড়েছেন। তো ওনারা যারা শিষ্য দাবি করেন সেই সব শিষ্যরা ওনার মতো উপযুক্ত শিষ্য হতে পারেননি কেউই। তো এর মধ্যে অনেকেই ওই 2-4 দিন, 2-4 মাস, 6 মাস বা 2 বছর থাকছেন, কিন্তু সেইভাবে পড়াশোনা করে সেইভাবে ওনার মতো একাগ্র হয়ে সেই অর্জন করতে পারেন নাই, অর্থাৎ সেইভাবে ডাক্তার হতে পারেন না। আর ওনার এই বইটা মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়। এটা যারা ওই যে সমস্ত ওই যেসব কামাল সাহেব যেসব বইয়ের কথা বলছেন সেই সমস্ত বই পড়া যেসব ডাক্তারগণ অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের জন্য এই বইটা কাজে লাগতে পারে এবং তারাই এটা পড়ে ভালো ব্যবহার করতে পারবেন। আর কামাল সাহেব যে এই পোটেন্সির কথা বলছেন, এই পোটেন্সি হাসান মির্জার পোটেন্সির হিসাব না, এগুলা শ্যামল দাস এটা আবিষ্কার করেছেন। এইটা সম্পর্কে বিতর্ক আছে, এটা আমরা এই বিতর্কটা দুটিতে না যাই, অথেন্টিক করতে হবে। শ্যামল দাসকে আমি বহুবার বলেছিলাম যে আপনি গবেষণা করেন, গবেষণা করতে হলে গবেষণার নিয়ম আছে, পদ্ধতি আছে, আপনি সে পদ্ধতি অনুসরণ করে পেপার বের করেন, পেপার পাবলিকেশন করেন। উনি তা করেন না, উনি বলেন যে আমি করছি আপনারা করে দেখেন। এইটা হয় না কিছু। আচ্ছা স্যার, আজকে আমরা হাসান মির্জা স্যারের ইয়েতে থাকবো, আগামী দিন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। রব্বানী ভাইয়ের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা শেষ করব। ওই আপনারা যারা সাথে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, ধৈর্য সহকারে শুনেছেন। অনেকে ছিল হয়তো নিতে পারেনি, তবে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমাদের এসএম কামাল স্যারকে। আমরা শেষ করে থেকে সেটা বলে কামাল স্যার এখানেই শেষ করছি এবং উপস্থিতি কামনা করি। আমি থাকি বা না থাকি সেটা কোনো জরুরি না।